গল্পের নাম ফেরিটেল, লেখা আরিশানুল, ছদ্মনাম পূর্বসহ সদ্য। নিঝুম, নিশ্চুপ, নিরিবিলি দুপুর। আকাশে অলস ভঙ্গিতে একটা শালিক উড়ে গেল। গাছের ডালে একটা কাক বসে ঝিমুচ্ছে। পুরো ঢাকার গিঞ্জি রাস্তায় মানুষের যাতায়াত চলছে। প্রত্যেকেই ব্যস্ত, সবার মধ্যে দ্রুত বেগে যাওয়ার তাড়া আছে। কে কার আগে যেতে পারে সে প্রতিযোগিতা চলছে। অবশ্য ইমাম পকেটে হাত গুজে হারছে, তার মধ্যে কোনো তাড়া ভাব নেই। সারাটা সকাল সে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। বেলা 11টায় উঠে নাস্তা খেয়ে চায়ের জন্য উসখুস করছিল। কাকে বলবে চা বানিয়ে দেওয়ার কথা? মীরা তো নেই। তার অনুপস্থিতি বারবার তাকে বিষণ্ণ করে তুলছিল। অগাত্য চা খাওয়ার জন্যই সে বেরিয়ে পড়ে বাসা থেকে। এমনিতে বাসায় তার কোনো কাজ নেই। অন্যান্য দিন সোনালি আপুর সঙ্গে গল্প করে দিব্যি কাটত। আজ বড় একা লাগছিল নিজেকে। সে দম ফেলে সামনের দোকানে চায়ের অর্ডার দিল। ছোট দোকানটা তাদের বাসা থেকে একদম নিকটে। বারান্দা দিয়ে দোকানটা দেখা যায়। রাত 12টা-1টা অবধি এই দোকানে চালু থাকে। মাঝে মাঝে বারান্দা থেকে সে দোকানের ভিতরে ঘটা কাজকর্ম পর্যবেক্ষণ করে। চা পরিবেশন করা হলো একটা ওয়ান টাইম কাপে। সে চায়ে চুমুক দিল এবং আশেপাশে চোখ বোলাতে থাকে। আচমকা চোখে পড়ল খুব ছোট একতলা একটা বাসা। বাসার সামনে কিছু জায়গা ফাঁকা। সেখানে একটা গাছ রয়েছে। গাছে ছোট ছোট ফুল ফুটে আছে। সে বুঝতে পারলো এই ফুলের গন্ধই রুম অব্দি যায়। কিন্তু কি ফুল এটা? সে চায়ের কাপ সরিয়ে রেখে দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই, সামনের বাসায় যে গাছটা আছে সেটা কি গাছ? দোকানদার গরম পানিতে কনডেন্স মিল্ক গুলোতে গুলোতে জবাব দেয়, জামান ভাইয়ের বাসার কথা কইতাছেন? সে আন্দাজে হু বলে। জামান সাহেবকে সে চেনে না, তার বাড়িও চেনার কথা না। দোকানদার বলল, ওইটা বকুল গাছ। জামান সাহেব লাগাইছিল সেই 25 বছর আগে। ইমান ঘাড় ঘুরিয়ে দেখলো বাসাটায় অদ্ভুত আকর্ষণীয় কিছু আছে। যে নেমপ্লেট দেখলো, বাড়ির নাম কাজলা দিদি। নামটা দেখেই তার চোখ উজ্জ্বল হলো। কবিতার নামেও যে বাসা হতে পারে তা আজ প্রথম দেখলো। দোকানদার বলে উঠল, বাড়িটা জামান ভাই মারা যাওয়ার পর পইরা ছিল। এখন বিল্ডার্সের নিচে ভাইঙা 10 তলা বিল্ডিং হইব। আচমকা ইমানের মনের গহীনে পুনরায় বিষণ্ণতা হুমড়ি খেল। এত সুন্দর বাসাটা ভাঙা হবে? আচ্ছা, মানুষ কি তবে গড়েই ভেঙে ফেলবার জন্য? একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে সে দাম মিটিয়ে মামার বাসায় ফিরে আসে। 3 তলা অবধি উঠেও আর ভিতরে ঢুকতে ইচ্ছে করলো না। বেলও বাজায় না সে। ভিতরে যাওয়ার জন্য কোনো দায়বদ্ধতা বা মায়া কাজ করছে না। সে সিঁড়ি দিয়ে নেমে আসে এবং তখনই সিদ্ধান্ত নেয় গ্যান্ডারে যাবে। আপুর শ্বশুরবাড়ি গিয়ে ঘুরে আসবে। দুহাত ভর্তি মিষ্টি নিয়ে সে রওনা হয় বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। গ্যান্ডারিয়া পৌঁছে সে সোনালি আপুকে কল দেয়। প্রান্ত ভাই নিজে এসে তাকে রিসিভ করে নিয়ে যায়। আপুর বাসায় গিয়ে অতিথি আপ্যায়ন কোনো কমতি খুঁজে পেল না সে। তবুও যেন কিসের একটা কমতি অনুভব করছিল সে। বারবার চোখ দিয়ে সেই কমতিটুকু খোঁজার চেষ্টা চালায় সে। আপু হাসতে হাসতে বলে, তুই যাকে খুঁজছিস সে এখানে নেই। ইমান চমকে উঠে বলে, কাকে খুঁজছি আমি? তোর মিষ্টি বউটাকে। আচমকা ইমানের ভারী লজ্জা লাগলো। একটা ছেলে হয়েও এই সামান্য কথায় সে কেন লজ্জা পেল এই কারণটা সে নিজেও জানে না। সোনালি আপু বলেন, ওরা বুড়িগঙ্গা নদীর দিকে গেল। তুই আসবি জানলে বোধহয় যেতে দিতাম না। ইমান খুক খুক করে কাশে, এরপর মিনমিন করে বলে, বিয়ে তো এখনো হয়নি, তার আগেই বউ মিসেস বানায় দিচ্ছ? সে বলে ওঠে, বিয়ে করেননি? তাও সার্ভিস তো ঠিকই নেওয়া হয়। হুম। রাত 1টা বাজে ওর কাছে গরম ভাত চাওয়া হয়। কেন রে, আমার বোনটা তোর বউ লাগে? ইমান দ্রুত নড়েচড়ে বসে। আপুর কথাগুলো তাকে বড্ড বিব্রত করেছে। সে শার্টের টপ বোতাম খুলে ফেলে। কেন যেন এখানে আসাটাই বৃথা মনে হচ্ছে। সে বিড়বিড় করে বলে, খুব দ্রুত বিয়ে করে নিয়ে যাব। তারপর আওয়াজ তুলে বলল, কার সঙ্গে নদী ভ্রমণে বেরিয়েছ? রাকিব নিয়ে গেল। রাকিবকে চিনিস? আমার দেবর। অবশ্য ওর চাচাতো ভাই হয়। সে বিরক্তিতে উচ্চারণ করে বলল, বুড়িগঙ্গায় ঘুরতে যাওয়ার কি আছে? ময়লা আবর্জনায় ভরা। সোনালি মিটিমিটি হেসে বলে, তোর কেন চলে রে? এখন ঘুরতে গেলেও তোকে সঙ্গে নিয়ে যাবে ও। এক কাজ কর, মীরাকে নিজের কলিজার মধ্যে ঢুকিয়ে রাখ। ইমান অপ্রতিভ কণ্ঠে বলে উঠল, আপু। আপু আবার হাসলো। এরপর বলে, আয় খেতে আয়। খাবো না এখন। আমার শাশুড়ি প্রথম আসলি, না খেয়ে যেতে দিব না কি না? এছাড়া আর কোনোদিন আসবি তার ঠিক আছে? এরপর একদণ্ড থেমে বলে, কত বছর পর আসলি দেশে? দাদি আর আব্বু একদম ঠিক করেছে, তোদের দুজনের বিয়ে ঠিক একদম উচিত কাজ করেছে। বউয়ের জন্য হলেও চাল চালায় দেশে আসবি এবার। না হলে নানিন বোনের কথা তো নিউ ইয়র্কে গেলে মন থাকে না। বিদেশের হাওয়া লাগে তোর।
সে কিঞ্চিৎ হাসল। আপু উঠে যেতে সে ফোন বের করে ফোন লাগায় মীরাকে। বাংলাদেশে আসার পরপরই সোনালি আপু তাকে মীরার নাম্বার দিয়েছিল। আপু নাম্বার দিয়েছিল ফোনে কথা বলার জন্য, দুজনের মধ্যে চেনা জানা হওয়ার জন্য। কিন্তু সে নাম্বার সেভ করে রেখেও কল তো করেইনি, বরং একটা মেসেজও দেয়নি। আজ নিজ থেকে মীরাকে প্রথম কল দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মীরার নাম্বারে কল দিলেও কেউ রিসিভ করলো না। এত হালকা চিন্তারা এসে তার মনের একপাশে খামচে ধরে। আপুর ডাক পড়তেই সে ডাইনিং রুমে খেতে বসে। হরেক রকমের খাবার আপু প্লেট এগিয়ে দিল। এদিকে তার খাওয়ার একদম মনোযোগ নেই, বরং প্রতি মনোবিয়োগ হচ্ছে। আচানক তার ফোন বেজে উঠল। সে কল রিসিভ করতে একটা পুরুষালী ভরাট কণ্ঠে এক লোক বলে ওঠে, আপনি মাত্র একটি নাম্বারে কল দিয়েছিলেন, সেই সিমের মালিক আপনার পরিচিত কেউ। ইমান হতভম্ব হলো। সেই মাত্র মীরাকে কল দিয়েছিল। লোকটি কি মীরার কথাই বলছে? সে বলে ওঠে, কার কথা বলছেন? আমি সিটি হাসপাতালে একজন কর্মচারী। আপনি যে মেয়েটাকে কল দিলেন উনি এখন আমাদের হাসপাতালে ভর্তি। ওনার ফোনে সমস্যা হচ্ছে জন্য তার আত্মীয়দের জানাতে পারছি না। আপনি কল দিচ্ছেন দেখে আপনার নাম্বার কালেক্ট করে কল দিলাম। আপনি তার পরিচিত কেউ হলে রোগীর কাছে আসুন। কথাগুলো কর্ণপাত হওয়া মাত্র তার যেন দুনিয়া থমকে যায়। পা থেকে মাটি ক্রমশ সরে আসতে লাগে। মাথা ঝিমধিম মেরে উঠে, মীরা হাসপাতালে ভর্তি কেন? কি হয়েছে ওর? এসব প্রশ্ন করার মতো পরিস্থিতি রইল না তার। যে মিনিট 10 মুহূর্তের মতো বসে থাকে, এই 10টা মিনিট তার কাছে 10 মাসের মতো দীর্ঘ লাগলো। এরপর হুট করে উঠে দ্রুত গতিতে বের হয়ে যায়। আপু পিছন থেকে তাকে ডাকতে লাগলেন। সে সাড়া দেওয়ার মতো মানসিকতাই ছিল না তখন। তীব্র পা ব্যথা আর বিশ্রী একটা গন্ধে মীরা জাগ্রত হলো। চোখ খুলে সে প্রথমে ব্যথা অনুভব করে, এজন্য আপনা আপনি তার মুখ থেকে উফ শব্দটা বেরিয়ে আসে। সে অচেতন অবস্থায় নিজের পেটের উপর ভারী কিছু অনুভব করে। ঘাড় তুলে তাকাবার সামর্থ্য নেই জন্য বুঝতে পারছে না ভারী জিনিসটা আসলে কি। নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। পর মুহূর্তে মনে পড়লো দুপুরে তার দিকে দ্রুতগামী একটা বাইক ছোট্ট আসছিল। এরপর আর কিছু মনে নেই। আচ্ছা, সে এখন কোথায়? চোখ খুলে সে ফ্যান ঘুরতে দেখছে। আশেপাশে তাকানোর জন্য ঘাড় নাড়াতে পারছে না সে। শুধু পেটের উপর কিছু একটা উপস্থিতি অনুভব করছে। সে নিজের হাত উঠালো। হাত কেন না? তার বুক আঁতকে ওঠে। সে কি হাসপাতালে? মা বাবা কোথায়? আর সেই বা কোথায় আছে বর্তমানে? নিজের হাতটা পেটের ওই জিনিসের উপর রাখতে কিছুটা নড়ে চড়ে সরে যাওয়ার পদক্ষেপ অনুভব করে। আচমকা মিহি কণ্ঠে বলে ওঠে, এখন কেমন লাগছে? মীরা চকিত ওঠে। এই কণ্ঠ তার পরিচিত। সে বহু কষ্টে বামে ফিরে তাকালো। তার পাশের চেয়ারে ইমান বসে আছে। ছেলেটার চোখ লাল, মনে হয় না ঘুমিয়ে আছে, চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। সে কিছু বলার চেষ্টা করে, কিন্তু বলার শক্তিটা বোধহয় তার শরীরে নেই। ইমান এই প্রথম তার উপর সহানুভূতি দেখালো। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি রেস্ট নাও, চিন্তার কিছু নেই, সব ঠিক আছে। সামান্য একটা দুর্ঘটনা ঘটেছে, পায়ে ব্যথা পেয়েছো, এই যা, ভয়ের কিছু নেই। আর তোমার আব্বু আম্মু আছে, হাসপাতালে বেশি আসা অ্যালাউ করে না, জন্য আমি একাই আছি আপাতত। মীরা বলে ওঠে, আপনি কেন আছেন? এই কথাই যেন ইমান তাচ্ছিল্যে হাসি আসে। এরপর বলে, জেনে যাবে কেন না ঘুমিয়ে তোমার পাশে আছি? মীরা ঘাড় নাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ব্যথা পাচ্ছে সে। ইমান বলে ওঠে, কিছু খাবে মীরা? মীরা তার দিকে তাকিয়ে বলে, পানি খাবো। ইমান সঙ্গে সঙ্গে পানি এগিয়ে দেয়। সে বলে ওঠে, ঠান্ডা পানি নেই? ইমান উঠে দাঁড়ালো এবং বিনা বাক্যে 2 মিনিটের মধ্যে ঠান্ডা পানি এনে দেয়। মীরা পানি পান করে। তখন তার মাথায় দুষ্টি বুদ্ধি চাপে, ইমানকে শায়েস্তা করার বুদ্ধি। এই ছেলেকে দিয়ে সে আজ অযথা খাটাবে, যেমনটা ও তার সঙ্গে করে। পানি খেয়ে মীরা মিষ্টি করে বলে, আমার জুস খেতে ইচ্ছে করছে। ইমান অদ্ভুতভাবে তার দিকে তাকানো। তা দেখে মীরা বলে, হাসপাতালে ভর্তির জন্য কি জুস খাওয়া মানা? এই কথায় ইমানের চাহনি স্বাভাবিক হলো। সে উঠে দাঁড়িয়ে সত্যি একটা জুসের বোতল আনলো। তা দেখে মীরা বলে, ইয়ে মানে আমার ম্যাঙ্গো জুস খেতে ইচ্ছে করছে, অরেঞ্জ জুস পছন্দ না আমার। ইমান মাত্র খেয়াল করে এটা অরেঞ্জ জুস। সে বিরক্তি প্রকাশ না করে আবার ক্যান্টিনে গিয়ে জুস পরিবর্তন করে এনে তাকে দেয়। মীরা ভদ্রমেয়ের ন্যায় জুস খায়। জুস খাওয়ার মিনিট এক পর সে বলে ওঠে, আমি চা খাবো, মাথা ব্যথা করছে, চা খেলে ব্যথা দূর হবে। ইমান পকেটে হাত গুটিয়ে নিল এবং বলল, চা খেলে ব্যথা দূর হয়? হ্যাঁ হয়। আচ্ছা। সে আবার হন্তদন্ত হয়ে ছুটে গেল। তা দেখে মীরা হাসতে হাসতে শেষ। তার ভীষণ মজা লাগছে। এবারে ইমান 15 মিনিট পর ফিরে আসে, তাও দুঃখী দুঃখী মুখ করে। সে হাঁপাতে হাঁপাতে বলে, রাত হওয়ার জন্য চা ক্যান্টিনে নেই, এক নার্সকে বলে এসেছি, স্টাফ কোয়ার্টার থেকে বানিয়ে এনে দেবে, একটু অপেক্ষা করো প্লিজ। ইমানের কথায় আজ কোনো তেজ নেই, বরং ঝেড়ে হেলে পড়া গাছের মতো দুর্বল কর তার কণ্ঠস্বর। মীরা মন খারাপ হওয়ার ভান ধরে বলে, আপনাকে অনেক কষ্ট দিলাম তাই না? ইমান নিজের চুল ঠিক করতে করতে বলে,
আরে না, তুমি অসুস্থ, তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। আর কিছু দরকার? ইমান জানে মীরার আর কোনো কিছুর দরকার নেই, সব দরকার পুড়িয়ে দেওয়ার কথা। কিন্তু তাকে অবাক করে দিয়ে মীরা বলে, আমার না ক্ষুধা পেয়েছে। ইমান ফোঁস করে একটা দম ফেলে বলে, ক্যান্টিন এখনো খোলা আছে, আমি খাবার আনছি। মীরা পুনরায় হাসলো। ইমান তার জন্য চাউমিন আনলো, এই একটা আইটেমই নাকি ছিল। কিন্তু চাউমিন সে খাবে কিভাবে? জানাতে ক্যানেল দেয়া অজ্ঞাত তাকে খাইয়ে দেওয়ার দায়িত্ব ইমানকে পালন করতে হলো। বাধা বিপত্তি ঘটলো যখন ইমানের খেয়াল হলো সে চামচ আনতে বলে গেছে। মীরা বলে ওঠে, হাত দিয়েই খাইয়ে দেন, আমি আপনার জন্য রাত একটায় ভাত রেঁধেছি, আপনি আমাকে খাইয়ে দিতে পারবেন না? ইমান হাত দিয়ে তাকে খাইয়ে দিতে দিতে বলে, মা আমি খুব করে চাইছিল তাকে থেকে যেতে, আমি মানা করলাম কারণ তার প্রেশার বেড়ে গিয়েছে, তোমার অবস্থা দেখে কাঁদছিল খুব, আফসোস হচ্ছে থেকে যাবে যে। উফ, এমনি বললাম। আচমকা মীরা তার হাতে কামড় দিয়ে বসে। মীরার দাঁতে যেন বিষ আছে, এত জোরে ব্যথা পেল সে। সে মুখে হাসি ফুটিয়ে রেখে বলে, ইটস ওকে। মীরা বলে ওঠে, সরি। ইমান আর কিছু না বলে তাকে চুপচাপ খাইয়ে দেয়। এরপর বলে ওঠে, তুমি তো রাকিবের সঙ্গে ছিলে, কিন্তু হাসপাতালে তো ওকে দেখলাম না। রাকিবের কথা শুনে মীরা যেন নিভে গেল। সে মলিন গলায় বলে, ওর কথা আমার সামনে বলবেন না। ইমান ভারী মজা পেয়ে বলল, কেন? আজকে ও আমাকে প্রপোজ করেছে। যা রাগ উঠেছে না আমার, মাথা কাজ করছিল না তখন। ইমানের ভ্রু কুঁচকে দেয়। সে ধারণা করছিল রাকিবের মনে কিছু আছে, কিন্তু এত দ্রুত রাকিব এমন স্টেপ নেবে তাকে ভাবেনি সে। সে প্রশ্ন করে, প্রপোজ করতেই পারে? পারে না। আমি যাকে ভালোবাসি না তার আমাকে আই লাভ ইউ বলার অধিকার নেই। এটা একটা দামি কথা। যাকে আমি ভালোবাসি শুধু সেই আমাকে ভালোবাসি বলার অধিকার রাখে। যার তার কাছ থেকে শুনতে ভালো লাগে না একজনই বলবে, এবং প্রতিদিন বলবে, আর যতবার বলবে অনুভূতি প্রতিবার এরকমই থাকবে। ইমান অবাক হয়ে গেল এবং বলে, তাহলে সেদিন যে আমি আই লাভ ইউ বললাম তখনও এমনি রাগ হচ্ছিল তোমার? মীরা মুখ ফসকে না বলে দেয়। আর সঙ্গে সঙ্গে তার উত্তর শোনার পর ইমানের মুখে হাসির রেখা ফুটে ওঠে। মীরা আমতা আমতা করে বলে, ওটা তো ডেয়ার ছিল, এজন্য আর কি। ইমান বলে, সেটাই সামান্য একটা ডেয়ারই তো। মীরা মাথা নিচু করে ফেলে। ক্ষণে ইমান তার দিকে এগিয়ে এসে বসে। এরপর দুজনে চোখাচোখি হয়ে যায়। সে কোমল গলায় বলে, তুমি কি সত্যি কিছু বুঝো না? কিছু জানো না? কিছু দেখোনি মীরা? কি দেখি না? ইমান আচমকা তার একটা হাত মীরার গাল ছুঁয়ে দেয়, আর আরেকটা হাত তার কোমরে জড়িয়ে ধরে বলে, 2 দিন পর যে আমরা স্বামী স্ত্রী হবো, এটা জানো না? মীরা বিস্ফোরিত চোখে তার পানে তাকায়। ইমান আস্তে আস্তে তার দিকে এগিয়ে এসে গাল স্লাইড করতে থাকে। সে আবেশে চোখ বুজে ফেলে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। এই সুযোগ ইমান তার কপাল গাঢ় কিস করে ঠোঁটের দিকে অগ্রসর হয়। মীরা চোখ খুলে ফেলে, তবে বাধা দেয় না। ইমান আরও নিকটে আসতেই কেবিনের দরজা খুলে যায়। নার্স চা হাতে ভিতরে ঢুকে মা গো বলে ওঠে। ভীষণ বিব্রতকর অবস্থা তখন। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। ইমান বিড়বিড় করে বলে, বাঘই খারাপ, এত খাটলাম অথচ একটু চুমু অবধি দিতে পারলাম না। এরা সবাই আমার দুশ্মন, চুমু দুশ্মন, চলবে।